আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে শান্তি আলোচনা নস্যাতে অর্থায়ন করছে ইসরায়েল, অভিযোগ ভ্যান্সের। অত্যাধুনিক মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান। বিজেপির শেষ না দেখে মরতে চাই না বললেন মমতা। ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তথ্য ফাঁস। চীন ভারতের উপর 100% শুল্ক আরোপের বিল মার্কিন সিনেটে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মাঝেও নীরব সৌদি আরব। এবার পুরো খবর। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান চলমান ওয়াশিংটনের শান্তি আলোচনা ভণ্ডুল করতে ইসরায়েল অর্থায়ন করছে। জো রোগানের পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আলোচনা এবং সম্ভাব্য চুক্তির নস্যাৎ করতে অত্যন্ত গোপনে ও বিপুল পরিমাণ অর্থায়নে পরিচালিত একটি প্রচারণা চলছে। তিনি আরও বলেন, একদল ব্যক্তি আমাকে তীব্রভাবে আক্রমণ করছে। তারা এমন একজন সাবেক ট্রাম্প প্রচার সংশ্লিষ্ট ব্যক্তির মাধ্যমে অর্থ পেয়েছে, যিনি নিজেও ইসরায়েল সরকারের নির্দিষ্ট কিছু পক্ষের কাছ থেকে অর্থ নিয়েছিলেন। তিনি বলেন, ট্রাম্পের নির্বাচনী প্রচারের এক সাবেক কর্মী একদল লোককে এই চুক্তির নস্যাতের প্রচারে অর্থ দিয়েছেন, আর এই লোক আবার ইসরায়েলি সরকারের কিছু অংশের কাছ থেকে অর্থ পেয়েছিলেন, আর তারাই আমাকে হিংস্রভাবে আক্রমণ করছে। ভ্যান্সের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি কর্মকর্তারা। ইরানের খুজেস্তান প্রদেশের আন্দিমেস্কের আকাশে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোনকে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেস্কের আকাশে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। জানা গেছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের একটি আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করে। IRGCর জনসংযোগ শাখা জানিয়েছে, এই আনুষ্ঠানিক ঘোষণার মাত্র কয়েক মিনিট আগে ড্রোনটিকে প্রতিহত ও ধ্বংস করা হয়। তবে ড্রোনটি কি অভিযানে ছিল কিংবা এটি ধ্বংসে কোন নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। নিজেকে যেন চলচ্চিত্রের চরিত্র ইন্ডিয়ানা জোনসের সঙ্গে তুলনা করে সমালোচকদের জবাব দিলেন তৃণমূল কংগ্রেস TMC প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তিনি এখনো লড়াইয়ের জন্য প্রস্তুত এবং বিজেপি শাসনের অবসান না দেখা পর্যন্ত বেঁচে থাকতে চান। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে TMCর ভরাডুবির পর অনেক রাজনৈতিক বিশ্লেষক যখন মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন তিনি পাল্টা দাবি করেছেন, দল ত্যাগে দুর্বল হয়ে পড়া দলকে তিনি আবারও নতুন করে গড়ে তুলতে সক্ষম। 71 বছর বয়সী মমতা ফেসবুকে বার্তায় লেখেন, আমার বয়স নিয়ে আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। মানুষের বয়স নির্ধারণ করে তার মন, শরীর ও মানসিক শক্তি। আমি কি কোনোদিন প্রধানমন্ত্রীর বয়স নিয়ে প্রশ্ন তুলেছি? বয়স নিয়ে কাউকে অপমান করার সাহস দেখাবেন না। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিজেপির লোকজন চেয়েছিল আমি যেন হার্ট অ্যাটাকে মারা যাই, কিন্তু আমি বেঁচে থাকবো যতদিন না তোমাদের পতন দেখি। বয়সকে প্রত্যাবর্তনের পথে বাধা মনে করেন না জানিয়ে তিনি বলেন, অতীতের মতো এবারও তিনি দলকে নতুনভাবে গড়ে তুলবেন। মমতা বলেন, যারা যেতে চায় তারা চলে যাক, যা থাকবে সেটাই আমার সোনার খনি। 2004 ও 1997 সালে যেমন একা নতুন করে শুরু করেছিলাম, 2026 সালেও তেমনই পারবো। আমার সেই সাহস এখনো আছে। আমি 1-2 নয় 3 প্রজন্মের নেতা তৈরি করেছি এবং যারা আমার সঙ্গে আছে তাদের জন্য আমি ছাতার মতো আশ্রয় হয়ে থাকব। এরপরই তিনি ঘোষণা দেন, করব, লড়ব, বাঁচব। এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন, রাজনীতি থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই। ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট KKNPর বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়েছে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ ওয়ার্ল্ড লিগস। এই গ্রুপ মূলত হ্যাকিং এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য চুরি করে এবং সেই চুরি করা তথ্যের বিনিময়ে মুক্তিপণ দাবি করে। ভারতে মোট 7টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কুদানকুলামে অবস্থিত KKNP এসব কেন্দ্রের মধ্যে বৃহত্তম। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, KKNPর প্রায় 19,000 তথ্য ফাঁস করেছে ওয়ার্ল্ড লিগস, যার সম্মিলিত পরিমাণ 14.3 গিগাবাইট। ফাঁস করা এসব তথ্যের মধ্যে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিভিন্ন অংশ এবং ব্যবহৃত যন্ত্রের নকশা এবং সরবরাহকারীদের বিস্তারিত বিবরণ ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর উপর অর্থনৈতিক চাপ আরো জোরদার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর লক্ষ্যে রাশিয়ার জ্বালানি তেলের শীর্ষ ক্রেতাদের উপর 100% পর্যন্ত শাস্তিমূলক আমদানি শুল্ক আরোপের একটি সংশোধিত নিষেধাজ্ঞা বিল উত্থাপন করেছেন মার্কিন সিনেটর একদল সদস্য। প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনপুষ্ট দ্বিদলীয় এই বিলটিতে মূলত রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল ও গ্যাস কেনা শীর্ষ 5টি দেশকে নিশানা করা হয়েছে, যার মধ্যে সরাসরি আক্রান্ত হতে যাচ্ছে চীন ও ভারত। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি মৃত্যুবরণ করা রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রতি সম্মান জানিয়ে বিলটি পাশের তোড়জোড় শুরু হয়েছে। গত শনিবার 71 বছর বয়সে সিনেটর গ্রাহামের মৃত্যু হয়। মৃত্যুর মাত্র একদিন আগে ইউক্রেন সফরকালে গ্রাহাম ঘোষণা করেছিলেন এই বিলটি এগিয়ে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার চূড়ান্ত আলোচনা হয়েছে। গ্রাহামের আকস্মিক মৃত্যুর পরই দুই দলের 26 জনেরও বেশি সিনেটরের সমর্থনে বিলটি দ্রুত পাশের প্রক্রিয়া শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট আবারও প্রমাণ করেছে আন্তর্জাতিক রাজনীতিতে প্রকাশ্য অবস্থানের চেয়ে নীরবতা অনেক বেশি অর্থবহ। সৌদি আরব, যে দেশটি বহু বছর ধরে ইরানের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত, সেই রিয়াদ এবার আশ্চর্যজনকভাবে যুদ্ধের সামনের সারিতে নেই। বরং তাদের কূটনৈতিক আচরণ বলছে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলাচ্ছে। আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজের অবস্থান পুনর্নির্ধারণ করছে সৌদি আরব। একসময় ইরানের প্রভাব ঠেকাতে সৌদি যুক্তরাষ্ট্রের উপর প্রায় সম্পূর্ণ নির্ভরশীল ছিল। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ এবং আঞ্চলিক আধিপত্যের লড়াই, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক ছিল চরম বৈরিতাপূর্ণ। কিন্তু গত কয়েক বছরে সেই সমীকরণ বদলাতে শুরু করেছে। চীনের মধ্যস্থতায় 2023 সালে সৌদি আরব ও ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ছিল সেই পরিবর্তনের সূচনা। বর্তমান সংকট সেই বাস্তবতাকেই আরো স্পষ্ট করেছে। যুদ্ধের শুরুতে অনেকেই ধারণা করেছিলেন সৌদি আরব হয়তো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে, কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। রিয়াদ প্রকাশ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে, ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে, এমনকি ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় প্রতিনিধি দলও পাঠিয়েছে। এটি নিছক সৌজন্য নয়, বরং একটি হিসাবি কূটনৈতিক বার্তা। এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় কারণ নিরাপত্তার নতুন বাস্তবতা। সাম্প্রতিক সংঘাতে স্পষ্ট হয়েছে শুধু ইরান নয়, তার আঞ্চলিক মিত্ররাও সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোর সক্ষমতা রাখে। হরমুজ প্রণালীতে অস্থিরতা এবং জ্বালানি সরবরাহে বিঘ্নের সম্ভাবনা সৌদি অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। অর্থাৎ যুদ্ধের রাজনৈতিক লাভের চেয়ে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাই এখন অনেক বেশি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ছাতার সীমাবদ্ধতা। কয়েক দশক ধরে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক থাকা সত্ত্বেও সাম্প্রতিক পরিস্থিতি দেখিয়েছে বিপুল অস্ত্র কেনা বা সামরিক চুক্তি কোনো দেশের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। সৌদি নেতৃত্ব বুঝতে পেরেছে আঞ্চলিক সংঘাতের আগুন ছড়িয়ে পড়লে তার প্রথম শিকার হতে পারে তারাই। এসব কারণে ইরান যুদ্ধে নীরবতা পালন করছে সৌদি আরব। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।